জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, উত্তাল রাজধানী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গোপন বৈঠক। নির্বাচনের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর মাস্টার প্ল্যান দিল্লির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, আওয়ামী লীগের কথাই সত্যি হল, জামায়াতের গুপ্ত অংশই ছিল এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আমাকে দেশে ফেরত না নিতে পারা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা, দুঃখ প্রকাশ করে বললেন সাকিব আল হাসান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পদত্যাগের 2 দিন পর সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ডিমলায় আনসার ক্যাম্পে হামলা করে গুলি ছিনতাই, ভাঙচুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিন শোক পালন করবে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে এবার সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানতে যাচ্ছে। দিল্লির ক্ষমতাধর অন্দরমহল থেকে যে খবরটি বেরিয়ে আসছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এক রুদ্ধশ্বাস বৈঠকে বসেছেন। সাউথ ব্লকের সেই রুদ্ধদ্বার কক্ষে দীর্ঘ সময় ধরে চলেছে এই সলা পরামর্শ, যেখানে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল কেবল একটি: 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগেই কিভাবে শেখ হাসিনাকে দেশে পাঠানো যায়। ভারত কি তবে বাংলাদেশের নির্বাচনের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে? এই গোপন বৈঠক ঢাকার মসনদ দখলের নতুন কোনো ব্লুপ্রিন্ট? কেন হঠাৎ এই তোড়জোড়? ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার বুঝতে পেরেছে শেখ হাসিনাকে ছাড়া দক্ষিণ এশিয়ায় তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা অসম্ভব, আর তাই নির্বাচনের আগে হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে একটি বিশেষ ভূমিকা পালনের অনুরোধ করেছে আওয়ামী লীগ হাইকমান্ড। গোপন সূত্রে জানা গেছে, মোদী সরকার এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে এবং নির্বাচনের আগে একটি সেফ প্যাসেজ তৈরির ব্যাপারে আশ্বাস দিয়েছে। এই মাস্টার প্ল্যান অনুযায়ী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি রাজপথে নামবেন, যা তৃণমূলের কোটি কোটি কর্মীকে আগ্নেয়গিরির মতো জাগিয়ে তুলবে, এমনি আশা করা যাচ্ছে। আওয়ামী লীগের হাইকমান্ড দাবি করছে, নেত্রী ফিরলেই নির্বাচনের চিত্র কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যাবে। দিল্লির গোপন বৈঠকের খবর জানাজানি হওয়ার পর থেকেই ঢাকার রাজনৈতিক অঙ্গনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডক্টর ইউনূসের সরকার এবং বিএনপি কি পারবে মোদী হাসিনার এই যৌথ পরিকল্পনা রুখে দিতে? যদি সত্যি নির্বাচনের আগে হাসিনা বাংলাদেশে পা রাখেন, তবে কি আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করার সাহস দেখাবে, নাকি জনস্রোতের জোয়ারে ভেসে যাবে সব বাধা? রাজনীতির দাবার বোর্ডে মোদী এখন যে চালটি দিয়েছেন, তা কি শেখ হাসিনাকে আবারও 5 বারের প্রধানমন্ত্রী হিসেবে সাহায্য করবে? এদিকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, আওয়ামী লীগের কথাই সত্যি হল, জামায়াতের গুপ্ত অংশই ছিল এনসিপি। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এক ষড়যন্ত্রের টোপ দিয়েছিল জামায়াত, আর তাতেই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। এই অভিযোগ এতদিন আওয়ামী লীগ করে আসলেও এখন সেটি দিবালকের মতোই সত্য। আজ রোববার জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 8 রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও 2টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে কর্নেল অবসর অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর এর মধ্য দিয়েই প্রমাণিত হল, জামায়াতে গুপ্ত অংশই ছিল এনসিপি। এরাই সেই রাজাকারের বংশধর যারা শেখ হাসিনার একটি বক্তব্যকে বিকৃত করে শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়েছিল। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনা আরও স্পষ্ট হয়েছে। তিনি ফেসবুক পোস্টে লেখেন, আগস্টের 5 তারিখ রাতে জামাত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আজকে এসে পূর্ণতা পাইছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতা বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, এই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম শিবিরের সঙ্গে আলোচনা করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনও একই কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে আন্দোলনের জনপ্রিয় স্লোগান
তুমি কে আমি কে রাজাকার রাজাকার ছিল শিবিরের কনসেপ্ট থেকে উদ্ভূত, যা সরকারের সমর্থকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এই অভিযোগগুলো সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর প্রশ্ন তোলে। জুলাই আগস্ট আন্দোলনের পেছনে জামায়াতে ইসলামী, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আন্তর্জাতিক মহলের একটি আরও জানিয়ে দেব, আমাকে দেশে ফেরত নিতে না পারা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা, দুঃখ প্রকাশ করে বললেন সাকিব আল হাসান। ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে সবশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট ম্যাচ খেলেন সাকিব। এরপর গত 16 মাসে দেশের হয়ে খেলতে না পারলেও বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে IL T20-তে MI এমিরেটসের হয়ে খেলছেন সাকিব। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেছেন, আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা দেশে ফেরার গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। আমি প্লেনে উঠেছি, বিসিবি থেকে আমাকে পুরো নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে। তারপর আমি প্লেনে উঠেছি। দুবাইয়ে নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলছে না, তাদের নাকি 12 ঘন্টার মধ্যে। এদিকে পদত্যাগের 2 দিন পর সাইদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ। পদত্যাগপত্র গৃহীত হওয়ার 2 দিন পর আজ বৃহস্পতিবার অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগের মতোই তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। এজন্য তাকে এই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই 3 সহকারী স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এজন্য তাদের ওইসব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদাবক্স চৌধুরী গত 24 ডিসেম্বর। আরও জানিয়ে দেব, ডিমলায় আনসার ক্যাম্পে হামলা করে গুলি ছিনতাই, ভাঙচুর। নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদী পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর 10 রাউন্ড শটগানের গুলি ছিনতাই করা হয়। সহিংসতায় সাংবাদিকসহ অন্তত 10 জন আহত হয়েছেন। সরকারি ও প্রকল্প সংশ্লিষ্ট সম্পদের ক্ষতি পরিমাণ প্রায় 2 কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার 31 ডিসেম্বর সন্ধ্যায় বুড়ি তিস্তা নদী সংলগ্ন আনসার ক্যাম্প ও খনন প্রকল্প এলাকায় এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, পানি উন্নয়ন বোর্ড পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠান নদী খনন কাজের প্রস্তুতি নিলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাষ্ট্রীয় শোক চলাকালে সরকারি ছুটির দিনে খনন কাজের প্রস্তুতি নেওয়ায় আপত্তি ওঠে। পরিস্থিতি